আসসালামু আলাইকুম। দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই প্যান্ডেমিক সিচুয়েশনে স্বাস্থ্যবিধি মেনে সকলেই নিজ নিজ গৃহে সুস্থ ও নিরাপদে থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। মহান আল্লাহ পাকের অশেষ কৃপায় আমিও সুস্থ আছি। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত নীতিমালা অনুযায়ী মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল্লাহ মাসুম, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আজকের আমি জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, দ্যাট মিন্স প্রাণীবিদ্যা বিষয়ের অধ্যায় 11 জিনতত্ত্ব ও বিবর্তন এর বিবর্তনের সপক্ষে প্রমাণসমূহ নিয়ে আলোচনা করব। আজকের পাঠের আলোচ্য বিষয় নাম্বার 1 বিবর্তনের সপক্ষে প্রমাণসমূহ, নাম্বার 2 ভূতাত্ত্বিক কালক্রম, দ্যাট মিন্স জিওলজিক্যাল টাইম স্কেল। আজকের এই পাঠ থেকে তোমরা কি কি শিখতে পারবে? শিখনফল, দ্যাট মিন্স শিখনফলগুলো হচ্ছে নাম্বার 1 বিবর্তনের পক্ষে প্রমাণ বর্ণনা করতে পারবে, প্রজাতির ধারাবাহিকতা রক্ষায় বিবর্তনের অবদান উপলব্ধি করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো চলো মূল আলোচনার শুরুতেই বিবর্তন সম্বন্ধে একটু ধারণা নিয়ে নেই। বিবর্তনের সংজ্ঞাটা জেনে নেই। প্রজাতি গঠনে জীবজগতের যে কোনো ধারাবাহিক পরিবর্তনকে বিবর্তন বা অভিব্যক্তি বলে। বিবর্তনের ইংরেজি পরিভাষিক শব্দ হচ্ছে ইভলিউশন, যা ল্যাটিন শব্দ দ্যাট মিন্স ফর্ম আর ভলভেয়ার দ্যাট মিন্স টু রোল থেকে উদ্ভূত। এর আবিধানিক অর্থ হলো পাক খুলে যাওয়া বা বিকশিত হওয়া। ইংরেজ দার্শনিক হার্বার্ট স্পেন্সার সর্বপ্রথম ইভলিউশন শব্দটি ব্যবহার করেন। চার্লস ডারউইন বিবর্তনকে পরিবর্তন সহ উদ্ভাবন বলেছেন। আধুনিক সংজ্ঞা অনুযায়ী প্রকৃতিতে যে ধারাবাহিক অথচ অতি মন্থর ক্রম পরিবর্তনের মাধ্যমে অতীতে উদ্ভূত কোনো সরল জীব থেকে জটিলতর ও উন্নত জীবের উদ্ভব হয় তাকে বিবর্তন বা জৈব অভিব্যক্তি বলে। বিজ্ঞানীদের দেয়া বিভিন্ন মতবাদ ও তথ্যাদি থেকে এটি প্রতীয়মান হয় যে বিবর্তন একটি সচল প্রক্রিয়া, যা খুব ধীর গতিতে প্রকৃতিতে সবসময় ঘটে চলেছে। পৃথিবীতে বিদ্যমান অসংখ্য প্রাণীর মধ্যে যে আকৃতিগত, অঙ্গসংস্থানিক ও আচরণগত বৈচিত্র্য দেখা যায় তা অতি সাধারণ পূর্বপুরুষ থেকে লক্ষ লক্ষ বছর ধরে পরিবর্তনের ধারা বেয়ে বর্তমান পর্যায়ে এসেছে। বিবর্তনের ধারণা অনুযায়ী পৃথিবীর সকল প্রাণী সাধারণ পূর্বপুরুষ থেকে উদ্ভূত এবং এই কারণেই এরা বিভিন্ন দিক দিয়ে একে অন্যের সাথে সম্পর্কযুক্ত। কলাকৌশল নিয়ে মতভেদ থাকা সত্ত্বেও বিজ্ঞানীগণ বিবর্তনের সপক্ষে অনেক প্রমাণ উপস্থাপন করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বিবর্তনের সংজ্ঞা সম্বন্ধে তোমরা সাধারণ ধারণা পেয়েছ। এখন আমরা বিবর্তনের সপক্ষে বহুল আলোচিত প্রমাণগুলো নিয়ে আলোচনা করব। কি প্রমাণগুলো নিয়ে আলোচনা করব সেগুলো একটু বোর্ডে দেখে নাও এবং তোমরা খাতা কলমে লিখে নাও। নাম্বার 1 অঙ্গসংস্থানিক প্রমাণ, নাম্বার 2 ভ্রূণতত্ত্বীয় প্রমাণ, নাম্বার 3 জীবাশ্মগত প্রমাণ, নাম্বার 4 শ্রেণীবিন্যাসগত প্রমাণ, নাম্বার 5 শারীরবৃত্তীয় প্রমাণ, নাম্বার 6 কোষতাত্ত্বিক প্রমাণ, নাম্বার 7 জিনতত্ত্বীয় প্রমাণ, নাম্বার 8 ভৌগোলিক প্রমাণ। এই 8টা প্রমাণের উপরে আমরা এখন ডিটেলস আলোচনা করব। অঙ্গসংস্থানিক প্রমাণ, মরফোলজিক্যাল এভিডেন্স। জীববিজ্ঞানের যে শাখায় জীবের গঠন ও আকৃতি সম্বন্ধে আলোচিত হয় তাকে অঙ্গসংস্থান বা মরফোলজি বলে। বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর বাহ্যিক ও অন্তর্গঠন পর্যালোচনা করলে সুস্পষ্ট মনে হবে নিম্ন শ্রেণীর প্রাণী থেকে উচ্চ শ্রেণীর প্রাণীদেহে অঙ্গসংস্থানজনিত জটিলতা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। বিবর্তনের সপক্ষে অঙ্গসংস্থানিক প্রমাণকে নিম্নোক্ত কয়েকটি শিরোনামে আলোচনা করা যায়। যেমন ধরো, তুলনামূলক শরীরের স্থান, কম্পারেটিভ অ্যানাটমি। কম্পারেটিভ অ্যানাটমিকে আবার দুইটা ভাগে আলোচনা করা যায়, যেমন মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ। বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডের গঠনের তুলনামূলক পর্যবেক্ষণ করলে দেখা যায় মাছে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, উভচরে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড এবং সরীসৃপে অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। তবে কুমির সরীসৃপ হওয়া সত্ত্বেও কুমিরের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, কারণ কুমিরের হৃৎপিণ্ডটা সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এরপরে পাখি এবং স্তন্যপায়ীতে সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড রয়েছে। এরপরে মেরুদণ্ডী প্রাণীর মস্তিষ্ক
নিয়ে যদি আমরা আলোচনা করি, বিভিন্ন শ্রেণীর মেরুদণ্ডী প্রাণীর মস্তিষ্কের গঠন পর্যালোচনা করলে দেখা যায় মাছ থেকে শুরু করে স্তন্যপায়ী প্রাণীর মস্তিষ্ক 5টি ভাগে বিভক্ত। বিবর্তনের সোপানে যতই উপরের দিকে উঠা যায় ততই অপেক্ষাকৃত সরল গঠনের মূল কাঠামোটির ক্রমিক জটিলতা দেখা যায়। বোর্ডে তোমরা লক্ষ্য করো, বিশেষ করে সেরেব্রাল হেমিস্ফিয়ার এবং সেরেবেলামের গঠন ক্রমশ উন্নততর দিকে ধাবিত হচ্ছে। সমসংস্থ ও সমভিত্তি অঙ্গ, হোমোলোগাস অর্গানস অ্যান্ড অ্যানালোগাস অর্গানস। প্রথমে আসি আমরা সমসংস্থ অঙ্গ নিয়ে আলোচনা করি। যেসব অঙ্গের উৎপত্তি ও অভ্যন্তরীণ গঠনের ভিত্তি এক, সেসব অঙ্গকে সমসংস্থ অঙ্গ বলে। বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর অগ্রপদ, যেমন পাখির ডানা, বাদুড়ের ডানা, তিমির ফিলিপার, ঘোড়া বা বিড়ালের অগ্রপদ, মানুষের হাত সমসংস্থ অঙ্গের উদাহরণ। এসব অঙ্গের উৎপত্তি ও আভ্যন্তরীণ গঠন একই রকম। বাহ্যিক বিভিন্নতার জন্য আপাত দৃষ্টিতে এসব অঙ্গের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে বলে মনে হলেও আভ্যন্তরীণ গঠন থেকে বলা যায় এগুলো মূলত 5 আঙ্গুল বিশিষ্ট অগ্রপদের ভিন্ন ভিন্ন রূপ। অগ্রপদে যেসব অস্থি পর্যায়ক্রমে সাজানো থাকে সেগুলো হচ্ছে হিউমেরাস, রেডিয়াস ও আলনা, কার্পাল, মেটাকার্পাল ও ফ্যালাঞ্জেস। উল্লিখিত প্রাণীদের অগ্রপদে এসব অস্থি পর্যায়ক্রমে পাওয়া যায়। উড়ার সুবিধার জন্য বাদুড়ের অগ্রপদের 4টি আঙ্গুল খুব লম্বা হয়ে ডানায় পরিণত হয়েছে। পানিতে সাঁতারের জন্য তিমির অগ্রপদের অস্থিগুলো খাটো ও চওড়া হয়ে বৈঠার মতো হয়েছে। দৌড়ানোর সুবিধার জন্য ঘোড়ার অগ্রপদের রেডিয়াস ও আলনা একীভূত হয়েছে এবং ফ্যালাঞ্জেসের মাঝের 3টি আঙ্গুলই কার্যকরী খুরে পরিণত হয়েছে। পাখির অগ্রপদ ডানায়, মানুষের অগ্রপদ বিভিন্ন কাজ করার উপযোগী 5 আঙ্গুল বিশিষ্ট হাতে পরিণত হয়েছে। আকার আকৃতির যতই পার্থক্য থাকুক না কেন, সমসংস্থ অঙ্গগুলোর নিরীক্ষা করলে দেখা যায় এগুলোর গাঠনিক মৌলিক ভিত্তি একই। কাজেই সমসংস্থ অঙ্গগুলো নিশ্চিতভাবে বিভিন্ন প্রাণীর মধ্যে সম্পর্কের প্রমাণ দেয়। অতএব বলা যায় এসব প্রাণীগোষ্ঠী একই পূর্বপুরুষ থেকে উদ্ভূত এবং বিভিন্ন ধারায় বিবর্তনের জন্য এসব অঙ্গের মধ্যে আপাত পার্থক্য দেখা যায়। সমভিত্তি অঙ্গ, যেসব অঙ্গ গঠনগত দিক থেকে আলাদা কিন্তু কাজের দিক থেকে এক, সেগুলোকে সমভিত্তি অঙ্গ বলে। যেমন পাখির ডানা, প্রজাপতির ডানা। পাখি ও প্রজাপতির ডানা নিরীক্ষায় দেখা যায় এরা ডানার সাহায্যে উড়ে বেড়ায়। ডানার কাজও এক, কিন্তু এদের গঠন এবং পরিস্ফুটনে কোনো মিল নেই। অতএব এক্ষেত্রে সমভিত্তি অঙ্গের বাহকদের মধ্যে জ্ঞাতিতাত্ত্বিক কোনো সম্পর্ক নেই। নিষ্ক্রিয় অঙ্গসমূহ, ভেস্টিজিয়াল অর্গানস। প্রচলিত ধারণায় যেসব অঙ্গ একসময় পূর্বপুরুষের দেহে সুগঠিত ও কর্মক্ষম ছিল কিন্তু পরবর্তী বংশধরের দেহে গুরুত্বহীন, অগঠিত এবং অকার্যকর অবস্থায় রয়েছে সেগুলোকে নিষ্ক্রিয় অঙ্গ বলে। মানবদেহের শতাধিক নিষ্ক্রিয় অঙ্গের সন্ধান পাওয়া গেছে, যেমন চোখের ভিতরের দিকের কোণায় উপপল্লব, আক্কেল দাঁত সহ কয়েক ধরনের দাঁত, গায়ের লোম, বহিকর্ণের 3টি করে কর্ণপেশী, লেজ না থাকলেও পুচ্ছাস্থি, বৃহদন্ত্রের সাথে যুক্ত অ্যাপেন্ডিক্স ইত্যাদি। বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীতে এগুলোর সক্রিয় ভূমিকা এখনও দেখা যায়। গরু কান নাড়াতে পারে কিন্তু মানুষ তা পারে না। মানুষের লেজের কশেরুকাগুলো একত্রিত হয়ে ছোট অস্থিপিণ্ড বা কক্কিস হিসাবে মেরুদণ্ডের পশ্চাৎ প্রান্তে এখনও অবস্থান করে। পরিবেশগত কারণে মানুষের এসব অঙ্গ কোনো প্রয়োজনে না আসায় বিবর্তনের মাধ্যমে নিষ্ক্রিয় অঙ্গে রূপান্তরিত হয়েছে। ভ্রূণতত্ত্বীয় প্রমাণ, এমব্রায়োলজিক্যাল এভিডেন্স। ভ্রূণতত্ত্ব, তুলনামূলক ভ্রূণতত্ত্ব এবং পরীক্ষামূলক ভ্রূণতত্ত্ব জৈব বিবর্তনের অন্যতম প্রত্যক্ষ প্রমাণ বলে অনেকে মনে করেন। প্রতিটি বহুকোষী প্রাণী একটি জাইগোট থেকে পরিস্ফুটিত হয়। মানুষসহ সকল বহুকোষীতেই জাইগোটের বিভাজন মূলত একরকম। যেসব পূর্ণাঙ্গ প্রাণী গঠনগত সম্বন্ধপরতায় আবদ্ধ তাদের পরিস্ফুটন পদ্ধতিও সদৃশ। পরে বিভিন্ন গোষ্ঠীতে পরিস্ফুটন রীতি বিভিন্ন রূপ নেয়। এই বিভিন্নতা অনেকটা গাছের শাখা প্রশাখা বিস্তারের মতো অগ্রসর হতে থাকে। মাছ, উভচর, সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ীর ভ্রূণগুলোকে প্রথম অবস্থায় পরস্পর থেকে প্রায় পৃথকই করা যায় না। পরিস্ফুটনের পরবর্তী পর্যায়ে প্রত্যেক শ্রেণীর বিশেষ বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয়। ভ্রূণের এই সদৃশ্য লক্ষ্য করে জার্মান বিজ্ঞানী কার্ল বর্নবেয়ার বলেছেন যে ভ্রূণ অবস্থায় একটি জীব তার আদি ইতিহাসকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করে থাকে। তার মতে বিশেষ বৈশিষ্ট্য আবির্ভাবের আগে সাধারণ বৈশিষ্ট্যসমূহের উদ্ভব ঘটে। নাম্বার 2, সাধারণ বৈশিষ্ট্য থেকে অবশেষে বিশেষ বৈশিষ্ট্যগুলো উদ্ভূত হয়।
নাম্বার 3, ভ্রূণ অবস্থায় একটি প্রাণী তাড়াতাড়ি অন্যান্য প্রাণীর গঠন ত্যাগ করে। এবং 4 নম্বর পয়েন্ট, একটি শিশু প্রাণীকে তার নিম্ন স্তরের প্রাণীগোষ্ঠীর পূর্ণাঙ্গ দশার মতো নয়, বরং শিশু বা ভ্রূণীয় দশার মতো দেখায়। অতএব বলা যায় যে সকল মেরুদণ্ডী প্রাণী একই পূর্বপুরুষ থেকে সৃষ্টি হয়ে পরে বিভিন্নভাবে বিকশিত ও অভিযোজিত হয়েছে। পরবর্তীকালে আর্নেস্ট হেকেল 1866 খ্রিস্টাব্দে বিভিন্ন প্রাণীর জীবন ইতিহাস এবং ভ্রূণের পরিস্ফুটন পর্যবেক্ষণ করে যে সিদ্ধান্তে উপনীত হন তাকে পুনরাবৃত্তি মতবাদ নামে আখ্যায়িত করা হয়। এই মতবাদ অনুযায়ী ব্যক্তিজনই জাতিজনীর পুনরাবৃত্তি করে, অর্থাৎ একটি জীবের ভ্রূণের পরিস্ফুটনকালে তার পূর্বপুরুষের ক্রমবিকাশের ঘটনাবলী পুনরাবৃত্ত হয়। জীবাশ্ম গঠিত বা ভূতত্ত্বীয় প্রমাণ, জিওলজিক্যাল এভিডেন্স। জীবাশ্ম বা ফসিল, ল্যাটিন শব্দ ফসিলিস শব্দ থেকে ইংরেজি ফসিল শব্দের উৎপত্তি। ফসিলিস শব্দের অর্থ ডাগ আউট বা খুঁড়ে তোলা। আগে মাটি খুঁড়ে যা কিছু তোলা হতো তাকেই জীবাশ্ম বা ফসিল বলা হতো। বর্তমানে পৃথিবীর ভূত্বকে প্রাকৃতিক উপায়ে সংরক্ষিত প্রাগৈতিহাসিক জীবের দেহ, দেহাবশেষ বা দেহের কোনো অংশের চিহ্ন বা সাক্ষ্যকে জীবাশ্ম বা ফসিল বলে। জীববিজ্ঞানের যে শাখায় জীবাশ্ম আহরণ, বয়স ও বিবর্তনের ধরন নির্ধারণ সহ বিভিন্ন দিক তুলে ধরা হয় তাকে প্যালিওন্টোলজি বা জীবাশ্মবিদ্যা বলে। বিবর্তনের সর্বাপেক্ষা নির্ভরযোগ্য এবং প্রামাণিক সাক্ষ্য হচ্ছে জীবাশ্ম। জীবাশ্ম সম্পর্কিত জ্ঞান সংগ্রহ করতে হলে ভূপৃষ্ঠের শিলাস্তর সম্বন্ধেও জ্ঞান লাভ করতে হয় বলে বিবর্তনের এই প্রমাণকে ভূতত্ত্বীয় প্রমাণও বলা হয়। ভূত্বকের পাললিক শিলা গ্রানাইট পাথরের ভিত্তির উপর স্তরীভূত সজ্জিত থাকে। ভূতত্ত্ববিদগণ এই পাললিক শিলাকে 5টি প্রধান স্তরে চিহ্নিত করেছেন। প্রত্যেক স্তর সৃষ্টিতে যত সময় লেগেছে তাকে এরা, প্রতিটি এরাকে একাধিক পিরিয়ড, প্রতিটি পিরিয়ডকে আবার ইপকে ভাগ করা হয়েছে। তেজস্ক্রিয় ইউরেনিয়াম লেড পদ্ধতি ও তেজস্ক্রিয় কার্বন পদ্ধতির মাধ্যমে ভূত্বকের শিলা স্তরের বয়স নির্ণয় করা যায়। বিভিন্ন স্তরে পাওয়া একই প্রাণীর জীবাশ্মগুলো যদি বয়স অনুযায়ী সাজানো যায় তাহলে সময়ের সঙ্গে ওই প্রাণীগুলোর বিবর্তন সহজেই ধরা পড়ে। বিভিন্ন শিলাস্তরে পাওয়া ঘোড়া, হাতি, উট ইত্যাদি প্রাণীর ক্রমবিবর্তনের ধারা সম্পর্কে অনেক তথ্য জানা গেছে। ঘোড়ার বিবর্তনের ধারা, হাজার হাজার হাড় ও দাঁতের জীবাশ্ম থেকে ঘোড়ার বিবর্তনের যে কাঠামো দাঁড় করানো হয়েছে তা সত্যি আশ্চর্যজনক এবং নিঃসন্দেহে সেই একই বক্তব্যের পুনরুল্লেখ করে যে পরিবর্তন ধীরে ধীরে বা ধাপে ধাপে হয়। ঘোড়ার বিবর্তনের প্রধান ধাপগুলো হলো, নাম্বার 1, ইওহিপ্পাস। ইওসিন ইপকে প্রায় 6.5 কোটি বছর আগের ইওহিপ্পাস নামক 11 ইঞ্চি উঁচু আকৃতির প্রাণীটিকে ঘোড়ার পূর্বপুরুষ হিসাবে ধরা হয়। বিবর্তন বিজ্ঞানীদের ধারণা এটি 5 আঙ্গুল বিশিষ্ট প্রাণীর উত্তরসূরি, কিন্তু এর সামনের পায়ে ছিল 4টি এবং পিছনের পায়ে 3টি আঙ্গুল। আঙ্গুলগুলো ছিল ক্ষুরাকার ও নখরযুক্ত। অরোহিপ্পাস, ঘোড়ার এই পূর্বপুরুষের পা 5 আঙ্গুলের অবশিষ্টাংশ বর্জিত। সামনের পায়ের মধ্যে আঙ্গুলের বৃদ্ধি এবং পাশের আঙ্গুলের খর্বাকায় ধারণ বিশেষ উল্লেখযোগ্য। এটিও ইওসিন ইপকের সদস্য। এরপর আসো মেসোহিপ্পাস। অলিগোসিন ইপকে, দ্যাট মিন্স 4.5 কোটি বছর আগে এই ঘোড়ার উচ্চতা হয় 24 ইঞ্চি। প্রত্যেক পা 3টি সক্রিয় আঙ্গুল বিশিষ্ট। 4 নম্বর পয়েন্টে ছিল মেরিচিপ্পাস। মায়োসিন ইপকে অর্থাৎ 3.5 কোটি বছর আগে ঘোড়া দৃশ্যত 3 আঙ্গুল বিশিষ্ট হলেও প্রকৃতপক্ষে মাত্র 1টি আঙ্গুলেই কর্মক্ষম ছিল। এরপর আসো প্লিওহিপ্পাস। প্লিওসিন ইপকের, দ্যাট মিন্স 2 কোটি বছর আগে ঘোড়ার পায়ে 1টি আঙ্গুল ছাড়া আর কোনো আঙ্গুলের চিহ্ন পাওয়া যায় না। এদের খুলি এবং দাঁতের বৈশিষ্ট্য আধুনিক ঘোড়ার মতোই ছিল। এরপরে পেলিচিপ্পাস। প্লিওহিপ্পাস এর আরও এক ধাপ উন্নতি ঘটে এ জাতীয় ঘোড়ায় এবং এ থেকেই প্লিস্টোসিন ইপকে, দ্যাট মিন্স 10 লক্ষ বছর আগে আধুনিক ঘোড়া ইকুয়াসের উৎপত্তি হয়েছে। ঘোড়ার বিবর্তনের রেখাচিত্রটা যদি আমরা দেখি, তোমরা বোর্ডে লক্ষ্য করো, প্রথমে আসে ইওহিপ্পাস, এরপরে আসে অরোহিপ্পাস, এরপরে আসে মেসোহিপ্পাস, এরপরে মেরিচিপ্পাস, এরপরে প্লিওহিপ্পাস, এরপরে পেলিসহিপ্পাস,
এরপরে ইকুয়াস, ইকুয়াসটাই হচ্ছে আধুনিক ঘোড়া। সংযোগকারী যোগসূত্র, কানেকটিভ লিঙ্ক, দুটি কাছাকাছি শ্রেণীবদ্ধগত গোষ্ঠী যেমন পর্ব বা শ্রেণীর মধ্যবর্তী দশার জীবাশ্মকে সংযোগকারী যোগসূত্র বলে। আর্কিওপটেরিক্স এ ধরনের একটি জীবাশ্ম। আদি পাখির নাম আর্কিওপটেরিক্স। এদের কোনো সদস্য বর্তমানে জীবিত নেই। আজ থেকে 14,70,00,000 বছর আগে জুরাসিক যুগে এর আবির্ভাব হয়েছিল। এই পাখির ধ্বংসাবশেষ জার্মানির ব্যাভেরিয়ার বিখ্যাত সোলেন হোপেন অঞ্চল থেকে সংগ্রহ করা হয়। মোট 10টি জীবাশ্ম আবিষ্কৃত হয়, যার মধ্যে সর্বশেষ আবিষ্কৃত হয়েছে 2007 সালে। আর্কিওপটেরিক্সের মধ্যে সরীসৃপ ও পাখি উভয় শ্রেণীর কিছু বৈশিষ্ট্যের উপস্থিতির জন্য একে সংযোগকারী যোগসূত্র হিসেবে বিবেচনা করা হয়। আর্কিওপটেরিক্সের সরীসৃপীয় বৈশিষ্ট্য: দেহ সরীসৃপের মতো লম্বা এবং শুষ্ক আঁশযুক্ত, দেহ কঙ্কাল পুরু ও ভারী হাড় দিয়ে গঠিত, ডানার অগ্রভাগে নখর এবং চোয়ালে দাঁত রয়েছে। আর্কিওপটেরিক্সের পাখির বৈশিষ্ট্য: দেহের গঠন পাখির মতো, লেজ ও ডানা পালকযুক্ত, দেহে হাড়ের সংস্থাপন পাখির মতো ডানা বিশিষ্ট এবং ঠোঁট চঞ্চুতে পরিবর্তিত। বিজ্ঞানীদের ধারণা পাখির উৎপত্তি হয়েছে সরীসৃপ ও পাখিদের মধ্যবর্তী প্রাণী আর্কিওপটেরিক্স থেকে। নিম্নতর সরীসৃপ প্রাণী থেকে উন্নত পাখিদের বিবর্তনের ক্ষেত্রে আর্কিওপটেরিক্স একটি গুরুত্বপূর্ণ প্রাণী। বিজ্ঞানী হাক্সলে যথার্থই বলেছেন, বার্ডস আর গ্লোরিফাইড রেপটাইলস, অর্থাৎ পাখিরা হলো মহিমান্বিত সরীসৃপ। পাখিদের বিবর্তনের গতিপথ হচ্ছে সরীসৃপ আর্কিওপটেরিক্স পাখি। জীবন্ত জীবাশ্ম, লিভিং ফসিল, যেসব প্রাণী সুদূর অতীতে উৎপত্তি লাভ করে আজও অঙ্গসংস্থানিক ও শারীরবৃত্তীয় কাজের অপরিবর্তিত রূপ নিয়ে পৃথিবীতে বেঁচে আছে, অথচ এদের সমসাময়িক ও সমগোত্রীয় প্রায় সবাই বহু আগে বিলুপ্ত হয়েছে, এবং যারা পর্ব থেকে পর্বের বা শ্রেণী থেকে শ্রেণীর উদ্ভবের নিদর্শন বহন করে চলেছে, সেগুলোকে জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল বলে। প্লাটিপাস এ ধরনের একটি জীবন্ত জীবাশ্ম। এর কিছু বৈশিষ্ট্য যেমন ডিম, রেচন জননতন্ত্র সরীসৃপ শ্রেণীর মতো, আবার কিছু বৈশিষ্ট্য যেমন স্তনগ্রন্থি, লোম স্তন্যপায়ীর মতো। এছাড়াও লিমুলাস, আর্থ্রোপড, স্ফেনোডন সরীসৃপ, ল্যাটিমেরিয়া মাছ ও জীবন্ত জীবাশ্ম। শ্রেণীবিন্যাসগত প্রমাণ, ট্যাক্সোনমিক্যাল এভিডেন্স। সমগ্র জীবজগৎকে প্রধানত প্রাণী ও উদ্ভিদ জগতে ভাগ করা হয়েছে। এগুলো আবার পর্ব, শ্রেণী, বর্গ, গণ, প্রজাতি ইত্যাদি উপবিভাগে বিভক্ত। এ ভাগগুলো খেয়াল খুশি মতো করা হয়নি, ভাগগুলো প্রকৃতই সম্পর্ক নির্ভর। একই রকম বৈশিষ্ট্যযুক্ত প্রাণীদের একটি প্রজাতিভুক্ত করা হয়। একই ধরনের অনেক প্রজাতি মিলে একটি গণ, কয়েকটি গণের সমষ্টি নিয়ে একটি বর্গ, অনেক বর্গের সমষ্টি মিলে একটি শ্রেণী, এবং কয়েকটি শ্রেণী মিলে একটি পর্ব, এবং কয়েকটি পর্ব একত্র করে প্রাণীদের ক্ষেত্রে প্রাণীজগৎ এবং উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদ জগৎ সৃষ্টি করা হয়েছে। বিবর্তন বিজ্ঞানীদের ধারণা, জীবজগতে বিভিন্ন প্রজাতির মধ্যে বৈশিষ্ট্যসমূহের সমতার কারণ হচ্ছে বৈশিষ্ট্যগুলো প্রায় একই পূর্বপুরুষ থেকে বংশাধিকার সূত্রে পাওয়া। শারীরবৃত্তীয় ও জীব রসায়ন গঠিত প্রমাণ, ফিজিওলজিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল এভিডেন্স। নিচু শ্রেণীর প্রাণীর জৈবনিক প্রক্রিয়া হচ্ছে উঁচু শ্রেণীর প্রাণীর মতো জটিল নয়। তথাপিও একই শ্রেণীর প্রাণীদের শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ বহুলাংশে একই ধরনের। এদের খাদ্য গ্রহণ, খাদ্য পরিপাক, রেচন, শ্বসন প্রক্রিয়াগুলোর মধ্যে অনেক সামঞ্জস্য খুঁজে পাওয়া যায়। জীব রাসায়নিক বিশ্লেষণে দেখা যায় যে সকল প্রাণী ও উদ্ভিদের একই ধরনের কতগুলো জৈবিক উপাদান রয়েছে, যেমন আমিষ, নিউক্লিক অ্যাসিড, এনজাইম, হরমোন ইত্যাদি। এইসব উপাদানের আণবিক গঠনগত মিল ও লক্ষণীয়। আদিমতম জীব থেকে জটিলতম জীবে এসব উপাদানের উপস্থিতি বিবর্তনের প্রমাণ বহন করে। কোষতাত্ত্বিক প্রমাণ, সাইটোলজিক্যাল এভিডেন্স। উদ্ভিদ ও প্রাণীর কোষের মৌলিক গঠন ও বিভাজন পদ্ধতি প্রায় একই রকম। আণবিক পর্যায়ে সজীব কোষ অঙ্গাণুগুলো যেমন মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, লাইসোজোম, গলজি বস্তু, ক্রোমোজোম প্রভৃতির গঠন প্রায় সদৃশ। তাই বলা যায় উদ্ভিদ ও প্রাণী একই পূর্বপুরুষ থেকে উদ্ভূত হয়েছে। জিনতাত্ত্বিক প্রমাণ, জেনেটিক এভিডেন্স। বিভিন্ন জীবের মধ্যে সমতা ও বৈষম্যের কারণ যে জিনগত গড়ন, তা সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন গবেষণার মাধ্যমে সুপ্রতিষ্ঠিত।
জিনগত এই বৈশিষ্ট্যই বিবর্তনের ভিত্তি এবং কিভাবে এটি পরিবর্তিত হয় নতুন প্রজাতি সৃষ্টি হয় তাও বিজ্ঞানীদের কাছে আর অজানা নয়। ড্রোসোফিলার বিভিন্ন প্রজাতির ক্রোমোজোমগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাদের পূর্বপুরুষ নির্ধারণ করা যায় এবং এই সত্যই প্রকাশিত হয় যে ওরা একই পূর্বপুরুষের বৈশিষ্ট্য উত্তরাধিকার সূত্রে বহন করেছে। ভৌগোলিক বিস্তৃতিগত প্রমাণ, এভিডেন্স ফ্রম জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন। প্রাণীদের বিস্তারের উপর ভিত্তি করে প্রকৃতিবিজ্ঞানী আলফ্রেড রাসেল ওয়ালেস 1870 সালে পৃথিবীকে 6টি অঞ্চলে ভাগ করেছেন। একটি অঞ্চলের জীবের সাথে অন্যটির সাদৃশ্য খুবই কম। জীবের এমন ভৌগোলিক বিস্তার অভিব্যক্তির এই ধারা নির্দেশ করে। একমাত্র অস্ট্রেলিয়া মহাদেশে প্রাপ্ত মার্সোপিয়াল স্তন্যপায়ীদের উপস্থিতি ও অতীত বিস্তারকে বিবর্তনের ভিত্তিতে ব্যাখ্যা করা যায়। ভূতাত্ত্বিক তথ্য থেকে জানা গেছে যে অস্ট্রেলিয়া অন্যান্য ভূখণ্ড থেকে এমন এক সময় আলাদা হয়ে গিয়েছিল যখন মার্সোপিয়ালরা পৃথিবীর অনেকাংশে বিস্তৃত ছিল এবং তখনও অমরাধর স্তন্যপায়ীদের উদ্ভব ঘটেনি। সম্পূর্ণ আলাদা হওয়ার পর অস্ট্রেলিয়া সম্ভবত গুটি কয়েক ধরনের আদি স্তন্যপায়ী বাস করত। মূল ভূখণ্ডে তখন অমরাধর স্তন্যপায়ীদের আবির্ভাবের ফলে আদি প্রাণীরা প্রতিদ্বন্দ্বিতায় পরাজিত ও বিলুপ্ত হয়ে যায়। অমরাধর প্রাণী অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে না পারায় মার্সোপিয়ালরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিভিন্নভাবে বিবর্তিত হওয়ার সুযোগ পেয়ে পরিবেশের প্রতিটি অংশে নিজেদের আধিপত্য কায়েম করতে সক্ষম হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ বিবর্তনের সপক্ষে প্রমাণসমূহ তোমাদের সামনে উপস্থাপন করা হলো। এর মধ্য থেকে তোমরা ছোট্ট একটু বাড়ির কাজ নিবে। বাড়ির কাজগুলো সবাই ডায়েরিতে লিখে নাও। সমসংস্থ ও সমবৃত্তি অঙ্গ বলতে কি বুঝো? সংযোগকারী যোগসূত্র বলতে কি বুঝো? আর্কিওপটেরিক্সকে কেন সংযোগকারী যোগসূত্র বলা হয়? জীবন্ত জীবাশ্ম কাকে বলে? এই সংজ্ঞা কয়টা লিখে যার যার শ্রেণী শিক্ষককে দেখাবে। এটাই তোমাদের বাড়ির কাজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ভিডিও ক্লাসটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ। আগামী ক্লাসে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব। এ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থেকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।